ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা কভার করব ব্র্যাক ইউনিভার্সিটির কম্পোজিশন পার্টটা। কম্পোজিশন ফর ব্র্যাক ইউনিভার্সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মোর অর লেস আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি অথবা ইন জেনারেল আমি যদি স্টুডেন্টদের ইনকোয়ারি থেকে দেখি, বেশিরভাগ যাদের কনফিউশন হয় যে ইস্যুগুলো হয় সেগুলা মোস্টলি হয় বিকজ অফ কি বলে মোস্টলি হয় বিকজ অফ দি কি বলে কম্পোজিশন পার্ট। কম্পোজিশন কিভাবে লিখতে হবে অথবা কম্পোজিশনের জন্য আইডিয়া জেনারেশন এগুলা করতে তার সমস্যা হচ্ছে। দ্যাট সিমস টু বি দ্য জেনারেল রুল অফ থাম when it comes to problems. আমি এখানে একটু কমেন্টগুলো দেখি কি কোনো সমস্যা নেই। কাইন্ডলি একটু আমাকে লেট মি নো ইফ ভয়েসটা সব ঠিক আছে কিনা। Okay, voice seems to be okay. Everything seems to be working fine. Okay, let's get back to it. So as I was saying, আমাদের কম্পোজিশন পার্টে মেইনলি স্টুডেন্টদের স্পেশালি ব্র্যাকের জন্য সমস্যাগুলো হয়। কিভাবে লিখতে হবে বা কি ধরনের কোয়েশ্চেন আসবে এগুলো নিয়েও অনেকের কোয়েশ্চেন থাকে বা কনফিউশন থাকে। সো আজকের ক্লাসের আমার গোল হচ্ছে মেইনলি কম্পোজিশন পার্টের জন্য একটা জেনারেল ওভারভিউ দেওয়া, সবাইকে একটা জেনারেল আইডিয়া দেওয়া অন কি ধরনের টপিক আসে, তারপর কিভাবে স্ট্রাকচার করবো আমাদের এসেটাকে, এবং ব্রিফলি আইডিয়া জেনারেশন নিয়ে আমি কথা বলবো ইফ দেয়ার ইজ টাইম ফর ইট। সো আমি একটু আমি ডকটা শেয়ার করা স্টার্ট করি। উপস, এক সেকেন্ড। আমার ওকে ওকে, সো হোপফুলি ডকটা দেখা যাচ্ছে। So এখানে I'm going to write everything. Okay, so as I was saying, firstly let's talk about কি ধরনের কোয়েশ্চেন আসে। সো আমরা সাধারণত সবার এসে লেখার ক্ষেত্রে আমাদের অভ্যাস আছে হচ্ছে ডিসক্রিপটিভ এসে লেখা, রাইট? We are used to writing descriptive essays. So descriptive essay looks like this. আমি লিখে দেখাই। Descriptive essay হচ্ছে write an essay about the July Revolution, ঠিক আছে? So descriptive essay, write an essay about the July Revolution. So এখানে basically July Revolution টা আছে, এটাকে describe করো, talk about it, describe it basically. So this is why this is এটাকে বলে descriptive essay. বাট আমাদের ব্র্যাকের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। সো এই জন্য অনেকে দে গেট কট অফ গার্ড। ব্র্যাকে যেটা করে আমাদেরকে ওপিনিয়ন এসে লিখতে বলে, ওপিনিয়ন এসে। সো ওপিনিয়ন এসে লিখতে বলে, সো উই গেট কট অফ গার্ড বিকজ আমাদের সবার we are used to writing descriptive essays. আমরা কোনো কিছুকে টপিক দিবে ওটাকে আমরা ডিসক্রাইব করতে অভ্যস্ত। We don't really know how to convey our opinions through an essay. So that's something we will work on today. So before I even start, আমাদের থেকে ব্র্যাক কি এক্সপেক্ট করে আমি সেটা একটু বলি। ব্র্যাক আমাদের থেকে এক্সপেক্ট করে IELTS written task 2 এই স্ট্যান্ডার্ড অনুযায়ী রাইটিং। ব্র্যাক আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে যে আমরা IELTS এর রিটেন টাস্ক 2 যেটা আছে সেইটার ফরম্যাটিং ফলো করে বা সেইটার স্ট্রাকচার ফলো করে আমরা আমাদের কম্পোজিশনটা লিখবো, এবং কাইন্ড অফ ওইটার স্ট্রাকচারটা ফলো করে কোয়েশ্চেনটাও লেখা হয়। আমার স্ক্রিন শেয়ার এখনো শুরু হয় নাই, সেকেন্ড, সরি অ্যাবাউট দ্যাট, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা হ্যাঁ, সো অ্যাজ আই ওয়াজ সেইং, আমাদের IELTS রিটেন টাস্ক 2 এর স্ট্রাকচার ফলো করে আমাদেরকে লিখতে বলে।
So let's before we get into the structure as written task 2 এর এসে গুলো কোন স্ট্রাকচার ফলো করে লিখবো বা কি করব না করব সেটার আগে আমরা আগে একটু কথা বলি on what are the marking criteria. So আমি এটা একটু ভাবে দিয়ে দেই marking criteria. So কি যখন খাতা দেখে ইউজুয়ালি ইনস্ট্রাক্টররা তারা কি জিনিসের উপর বেসিস করে খাতা মার্ক করে. সো ফার্স্টলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি বেসড অন ইম্পর্টেন্স 1 2 3 ভাবে যাচ্ছি. সবচেয়ে ইম্পর্টেন্ট আগে, তারপর slightly less important and so on. So সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপ্লোরেশন অফ আইডিয়াস. সো তোমার গ্রামার যত ভালো হোক না কেন, তোমার রাইটিং স্টাইল যত ভালো হোক না কেন, তোমার ভোকাবুলারি যতই ভালো হোক না কেন, তুমি যদি তোমার আইডিয়াটাকে ঠিকভাবে এক্সপ্লোর না করো, আর এক্সপ্লোর করা মানে হইতেছে তুমি আইডিয়াটাকে ঠিকভাবে বুঝাইতে পারছো না, বা তোমার যে ওপিনিয়নটা আছে সেটাকে তুমি ঠিকভাবে বুঝাতে পারছো না, সেটা যদি না করো তাহলে ইউল গেট ভেরি পুয়ার মার্কস. ইট ডাজন্ট ম্যাটার তুমি কত ভালো vocabulary use করছো, কত স্ট্রাকচার মেইনটেইন করছো, ডাজন্ট ম্যাটার. The most important thing you have to maintain is you have to explore your ideas deeply, এবং you have to understand the idea. এখন তো মানে কোয়েশ্চেন, এখন তোমাকে যদি কোয়েশ্চেন করে write your opinion, তুমি যদি এখানে ডিসক্রাইব করে দাও কোনো কিছুকে, তাহলে you're gonna get very poor marks because তুমি কোয়েশ্চেনটি ঠিকভাবে অ্যাড্রেস করো নাই. সো এক্সপ্লোরেশন অফ আইডিয়াস হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া. এক্সপ্লোরেশন অফ আইডিয়াস এর পরে হচ্ছে গ্রামার. সো গ্রামারের ক্ষেত্রে এখন একটা ব্যাপার আছে. গ্রামারের ক্ষেত্রে অনেকের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে একটা গ্রামার ভুলের জন্য একটা করে মার্কস কাটে. নাও আনলেস ইউ গেট আ ভেরি ব্যাড ফ্যাকাল্টি খাতা দেখার সময়, দ্যাট শুডন্ট বি এন ইস্যু. জেনারেল রুল অফ থাম যখন গ্রামারের জন্য মার্কস কাটে তখন হচ্ছে তুমি কনসিস্টেন্ট গ্রামার মিস্টেকস করতেছো কিনা. consistent mistakes. So তুমি consistently grammar mistake করতেছো কিনা. So for example, let's say তুমি একটা প্যারাগ্রাফে 10টা সেন্টেন্স দিছো, 10টা সেন্টেন্সের মধ্যে যদি, এবং গ্রামার মিস্টেকের মধ্যে স্পেলিং মিস্টেকস ইনক্লুডেড বাই দ্য ওয়ে. সো গ্রামার মিস্টেকের মধ্যে স্পেলিং মিস্টেক এভরিথিং ইনক্লুডেড. সো তুমি যদি টিচার যদি দেখে যে তুমি বারবার কনসিস্টেন্টলি একই ভুল করতেছো, একই গ্রামার মিস্টেক করতেছো, অথবা একই স্পেলিং মিস্টেক করতেছো, বা ইন জেনারেল স্পেলিং মিস্টেক বেশি করতেছো, তখন ওইটার বেসিসে তোমার মার্কসটা কাটবে. বা তুমি এখানে একটা গ্রামার মিস্টেক করছো, ওইটার বেসিসে কাটবে না. সো অ্যাগেন 10টা সেন্টেন্স দিছো, 10টা সেন্টেন্সের মধ্যে যদি সে 2টা সেন্টেন্সে কোনোভাবে গ্রামার ভুল হয়ে গেছে, ওইটার জন্য মার্কস কাটবে না সেভাবে, বিকজ ভুল হতেই পারে. ওটা ওভাবেই দেখবে যে স্লিপ অফ, মানে লিখতে গিয়ে হয়তো স্লিপ হয়েছে, একটা স্লাইড ভুল হয়েছে, ওইটা হিসেবে ধরে দেবে. ভুল হবে, ভুল কাউন্ট করা হবে বেসড অন তুমি ভুলটা কনসিস্টেন্টলি গ্রামার মিস্টেক করতেছো কিনা. সো 10টা সেন্টেন্সের মধ্যে যদি 5-6টা সেন্টেন্স তোমার ভুল থাকে, তখন টিচাররা ধরে নেবে যে আচ্ছা ওর গ্রামারে সমস্যা আছে, গ্রামারে মার্কস কাটবে. সো গ্রামারের পর হচ্ছে তোমার ভোকাবুলারি অথবা লেক্সিকন, যেটাকে আমরা বলি লেক্সিকন. সো ভোকাবুলারি অথবা লেক্সিকনের যে ব্যাপারটা হচ্ছে, again একটা misconception about this, a very common misconception is you have to use very big words, you have to use very advanced words. তুমি অ্যাডভান্স বড় বড় শব্দ না ইউজ করো, তাহলে তোমার খাতা তোমার মার্কস কেটে দেবে বা তোমাকে মার্কস কম দিবে. Now that's half true. That's only half true. It's half true because here's the thing, তুমি যদি অনেক ডিপ ইংলিশ লিখতে পারো, গুড ফর ইউ, ভেরি গুড, অবভিয়াসলি তুমি এক্সট্রা মার্কস পাবা. হাউএভার বেশিরভাগ আমাদের যাদের হয়, আমাদের গ্রামারের আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের রিটেনের আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি বেসিক. সো আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা হয়তো ইউজুয়ালি যেগুলা, মানে আমরা যদি নর্মাল, সামওয়াট নর্মাল ওয়ার্ডগুলো ইউজ, ইফ উই স্টাক টু দোজ ওয়ার্ডস, if we didn't use like extremely complicated words, if we just stuck to the normal words, তখন আমরা যে ভুলগুলো হয়তো করতাম না, এখন দেখা যাচ্ছে সেই ভুলটা করতেছে. আর আমি যদি খুবই সুন্দর ওয়ার্ড ইউজ করতে গিয়ে, খুবই এক্সট্রিমলি হাই লেক্সিকন ওয়ার্ড ইউজ করতে গিয়ে আমি যদি ওইটা ভুল কনটেক্সটে ইউজ করি,
অথবা আমি ওটা স্পেলিং মিস্টেক করি, তাহলে কি হবে? না, তখন we are going to be in a lot of problem. সো আমাদেরকে ভোকাবুলারি বা লেক্সিকন দেখার সময় দেখতে হবে যে আমরা কি, আমাদেরকে সিনোনিম ইউজ করতে হবে বেসিক্যালি, সিনোনিমস। সো ইউজ সিনোনিমস। সো ভোকাবুলারির ক্ষেত্রে अगेन যে মিস্টেকটা আছে সবাই মনে করে is use very advanced words একদম you have to beat Shakespeare at his own game, এরকম একটা misunderstanding আছে, but that's not the case. What you actually have to do is you have to use words that are synonymous. So what do I mean by this? আমি একটা সেন্টেন্সের মাধ্যমে দেখাই, hopefully that will help clear things up. So let's say একটা সেন্টেন্স লিখি, he is efficient, he is very efficient because he does his work efficiently. So here's the thing, a sentence টা কিন্তু grammatically correct. He's very efficient because he does his work efficiently, right? Grammatically correct, everything's fine with this sentence. However, যে সমস্যাটা হচ্ছে এখানে efficient and efficiently দুইটা similar word. Even though the sentence is grammatically correct, এটার জন্য আমার মার্কস একটু কাটা যাবে because এখানে repetitiveness চলে আসে. Like think about it from the reader's perspective. তুমি পড়তেছো প্যারাগ্রাফটা বা তুমি এসেটা পড়তেছো, রাইট? সো এটা পড়তে গিয়ে যেটা হলো, তুমি একই সেন্টেন্সের ভিতরে এফিশিয়েন্টলি ওয়ার্ড দুইবার দেখলা, ইউ গোনা বি লাইক একটু বাজে, তাই না? লাইক একটু রেপিটেটিভ লাগে, তাই না? একঘেয়ে লাগে। সো দ্য বেস্ট ওয়ে টু অ্যাড্রেস দিস ইস্যু ইজ ইউজ সিনোনিমস। সো আমি যদি সেন্টেন্সটাকে রিরাইট করি তাহলে সেটা হবে হি সবাই he is a professional. He is a professional because he does his work efficiently. So again আমি কিন্তু সেম কথাই বলছি, বাট এখানে আমি জাস্ট efficient এর জায়গায় professional দিয়ে দিচ্ছি, and that makes the sentence a lot less repetitive. So যখন vocabulary কথা বলা হয়, vocabulary ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে use synonyms, যাতে সেন্টেন্সটা একঘেয়ে না শোনায়। Now if you can use very advanced words, go for it. But if you're someone who struggles using advanced words, then well, you have to use synonyms and try to stick to like মোটামুটি যেগুলা commonly use হয়, but of course formal English. So আমরা যখন লিখবো আমরা obviously formal English follow করবো, but হ্যাঁ commonly কয়টা যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে stick করবো, but we will use synonyms. So this is what vocabulary is. Okay, so এগুলো হচ্ছে marking criteria other than the structure. Now, of course এগুলা বলার সময় আমি ধরে নিতেছি যে তুমি স্ট্রাকচারটা সব মেইনটেইন করছো, এসে লেখার যে স্ট্রাকচার আছে বা যে ফরম্যাটিং আছে তুমি সবকিছু ঠিকভাবে মেইনটেইন করছো, মেইনটেইন করার পরে এগুলো হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। সো আইএলটিএস রিটেন টাস্ক 2 এর So এখন before I get into এখন আমরা কথা বলবো কি ধরনের কোয়েশ্চেন আসে পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আসে। Again আমরা অলরেডি আগে এস্টাবলিশ করছি যে আমাদের ডেসক্রিপটিভ এসে আসে না, আমাদের এই ক্ষেত্রে ব্র্যাক ইজ ভেরি ডিফারেন্ট দেন এনি আদার ইউনিভার্সিটি ইন দিস সেন্স, যে অন্য ইউনিভার্সিটি গুলাতে ডেসক্রিপটিভ এসে দেয় বা ব্র্যাকের ক্ষেত্রে ডেসক্রিপটিভ এসে দেয় না। সো কি ধরনের কোয়েশ্চেন আসে? ইউজুয়ালি তারা আইএলটিএস রিটেন টাস্ক 2 এ যে ধরনের কোয়েশ্চেন আসে ওপিনিয়ন কোয়েশ্চেন আসে সেভাবে দেয়। So an example of this is some people
some people believe this, some people believe X, ঠিক আছে, doesn't matter, some people believe X, others believe Y. What is your opinion on the matter? ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন দিবে। সো some people believe this, others argue that, তোমার ওপিনিয়ন কি on this particular topic? সো এটা লিখতে দিবে আমাদেরকে আমাদের ব্র্যাক কম্পোজিশনে। However, this is somewhat outdated. ভাই আপনি তো বললেন যে আমাদের তো ব্র্যাকে এরকম ওপিনিয়ন এসে দিবে, এখন আপনারা বলতেছেন যে জিনিসটা আউটডেটেড, এটা মানে কি? সো এটার মানে হইতেছে ওপিনিয়ন এসে আছে, বাট এখানে একটু স্লাইট একটা ভেরিয়েশন আসছে। সো ভেরিয়েশনটা হচ্ছে এখন যেটা করে ব্র্যাক, সেটা হচ্ছে কোনো একটা ফেমাস সেইং, ফেমাস একটা কোটেশন দেয় এবং ওইটার উপরে তোমার ওপিনিয়ন চায়। সো আইএলটিএস যখন এক্সাম দিবা তোমরা, যখন তোমরা আইএলটিএস এক্সাম দিও তখন তোমাদেরকে বলবে সাম পিপল বিলিভ এক্স, আদার্স বিলিভ ওয়াই, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দিস, এভাবে লিখতে বলবে। বাট ব্র্যাকে যেটা শুরু করছে রিসেন্টলি, সেটা হচ্ছে ব্র্যাকেট যেটা রিসেন্টলি শুরু করছে যে একটা ফেমাস একটা সেইং অথবা ফেমাস একটা কোটেশন দিবে, কোট দিয়ে বলবে তোমার মতামত কি এই বিষয়ে। সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমি একটু লেট মি লুক আপ আ কোট। এবং এটা কেন করে? এটা করে টু মেক শিওর কমন না আসে। সো 100% একদম ওয়ার্ড বাই ওয়ার্ড একদম এসে মিলাইতে পারা ইজ নাও নিয়ার ইম্পসিবল। কিছু কিছু টপিক মিলানো যেতে পারে, বাট কেউ যদি ইফ ইউর লাইক, তুমি যদি মনে করো যে হ্যাঁ 100% ব্র্যাকের এসে সবকিছু মিলাই দেব ওয়ার্ড বাই ওয়ার্ড, এই কোয়েশ্চেনটা আসবে, ইফ ইউর এক্সপেক্টিং দ্যাট, দেন ইউর গোনা বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ পৃথিবীতে হাজার হাজার কোট আছে, হাজার হাজার ফিলোসফার আছে, তাদের প্রতি কোন কোটটা তারা দিবে এটা অ্যাকচুয়ালি বলা ইজ নিয়ার ইম্পসিবল। সো আমি একটা র্যান্ডম একটা কোট দেই, famous sayings, গুগল থেকে আমি একটা ফেমাস সেইং নেই, ফেমাস সেইং। সো এই যে থমাস এডিসনের একটা সেইং আছে, সো একটা সেইং এই যে, সো কোয়েশ্চেন হচ্ছে থমাস, সেটাকে আমি লাল করে দেই, Thomas Edison said, many of life's failures are people who did not realize how close they were to success when they gave up. ওকে, সো এইটা হচ্ছে আমাদের সেইং। এটাকে রাউন্ড চেঞ্জ করে দিই, একটু চোখে লাগতেছে ব্লুটা। ওকে, সো হ্যাঁ, as I was saying, এখন রিসেন্টলি সো ইউজুয়ালি এবং হিস্টোরিক্যালি যে ধরনের কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে উপরের কোয়েশ্চেনটা, উপরে যেরকম কোয়েশ্চেন আসতো যে some people believe X, others believe Y, what is your opinion on this matter? এখন যেভাবে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে একটা ফেমাস একটা সেইং দিয়ে দিবে, ফেমাস একটা কোট দিয়ে দিবে, কোট দিয়ে বলবে এই বিষয়ে তোমার মতামত কি। That is the general rule of thumb when it comes to questions now. So এখন ব্র্যাকে এভাবে কোয়েশ্চেন দিয়ে থাকে। Again, কেন? বিকজ যেন কমন ফাইতে না পারি আমরা, বিকজ তারা চায় যে আমরা এসে নিজের মেরিটে লিখি। ওকে,
সো আমরা এতক্ষণে কভার করলাম মার্কিং ক্রাইটেরিয়া কি কি, আইএলটিএস রিটেন টেস্ট 2 স্ট্যান্ডার্ড ফলো করতে হবে এটা বললাম, মার্কিং ক্রাইটেরিয়া কি ধরনের কোয়েশ্চেন সাধারণত আসে। এখন আমরা যেটা কভার করব সেটা হচ্ছে স্ট্রাকচার। সো স্ট্রাকচার অফ দি এসে, স্ট্রাকচার অফ দ্য এসেতে প্রথমে একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ থাকবে, ইন্ট্রো প্যারাগ্রাফের পরে মেইন বডি 1, সো মেইন বডি 1 কে M1 করে লিখতেছি। সো মেইন বডি 1 থাকবে, মেইন বডি 2 থাকবে, কনক্লুশন। সো বেসিকলি এই 3 ধরনের প্যারাগ্রাফ থাকবে এসেটাতে, একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, 2টা মেইন বডি প্যারাগ্রাফ, একটা কনক্লুশন প্যারাগ্রাফ। ও আর আমি বলতেই তো বলেছি, আই থিংক ব্র্যাকেট 250 ওয়ার্ডস এর মধ্যে হবে, 1.5 পেজেস। 250 নাকি 200, ওকে 250 নাকি 200 আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কারেন্টলি, বাট either 250 or 200, আমি পরে শিওর I'll let you know in the comments. সো হ্যাঁ, আমাদের স্ট্রাকচারে either ইন্ট্রোডাকশন থাকবে, M1 M2 থাকবে, কনক্লুশন থাকবে, এই 3 ধরনের প্যারাগ্রাফ আমাদের থাকবে। এখন আমি একটু প্রতিটা প্যারাগ্রাফের একটু ইন ডেপথ যাই, প্রতিটা প্যারাগ্রাফের কাজ কি। So let's start with our introduction. Wait. So let's start with our introduction. Paragraph. So introduction paragraph এর কাজ কি? Introduction paragraph কি থাকবে? Firstly, আমরা কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। Paraphrase the question and then thesis statement. So প্রথমে কোয়েশ্চেন প্যারাফ্রেজ করব, তারপর থিসিস স্টেটমেন্ট দেব। সো কোয়েশ্চেন প্যারাফ্রেজ করা মানে কি? বেসিক্যালি কোয়েশ্চেনটাকে নিজের ভাষায় আবার করে লিখো। কারণ এখানে যে ভুলটা সবাই করে, তারা কোয়েশ্চেনটা তুলে দেয় এন্ড দে লাইক প্যারাফ্রেজ করছি। নো, কোয়েশ্চেন তুলে দিলে হবে না, কোয়েশ্চেন প্যারাফ্রেজ করতে হবে। সো আমরা আমাদের এই সেকেন্ড অপশনটাকে, এই যে থমাস এডিসন এর এই যে ফেমাস সেন্টেন্স, এটাকে আমরা আমাদের এক্সাম্পল হিসেবে যদি ধরি, তাহলে এই ক্ষেত্রে আমি যদি কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করি, তাহলে সেই কোয়েশ্চন হবে এরকম। থমাস এডিসন says many of life's failures are people who did not realize how close they were to success when they gave up. Okay, so আমি যেটাকে প্যারাফ্রেজ করতে যাই, আগে প্যারাফ্রেজ বানাইতেছে জিনিসের অর্থ চেঞ্জ না করে, সেন্টেন্সের অর্থ চেঞ্জ না করে ওইটাকে অন্যভাবে লেখা। সো লেটস প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। Thomas Edison asserts that many of life's failures so asserts that many of life's failures are people who gave up before realizing how close they were to success. ঠিক আছে, সো আমি যদি কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করি, এরকম ভাবে হবে। সো আমি কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। এখন আমি থিসিস স্টেটমেন্ট দেব। থিসিস স্টেটমেন্ট মানে কি? থিসিস স্টেটমেন্ট হচ্ছে বেসিক্যালি ফ্যান্সি ওয়ে অফ সেইং তোমার মতামতটা কি অন দিস টপিক। সো বেসিক্যালি I believe this, I believe that, I believe this, that, এরকম। ঠিক আছে, সো ইন দিস কেস I believe that many people end up being failures because they give up too soon, and therefore I agree with Thomas Edison's
Edison's assertion. ঠিক আছে, সেটা আমাদের introduction paragraph done. So now let's talk about the main body paragraph. So main body 1, main body 2, whatever, আমি m1 m2 ভেবে লিখি, m1/m2 for main body. So main body paragraph দুইটা লেখা স্ট্রাকচার সেম স্ট্রাকচার দুইটা। সো প্রথমে মেইন আইডিয়া থাকবে, মেইন আইডিয়া থাকার পরে সাপোর্টিং আইডিয়া থাকবে, সাপোর্টিং আইডিয়ার পরে একটা এক্সাম্পল থাকবে। সো মেইন আইডিয়া হচ্ছে अगेन এই পুরা প্যারাগ্রাফটা যেই বিষয় লিখবো, সেই প্যারাগ্রাফের মেইন টপিকটা সেটা হচ্ছে obviously the main idea, right? So let's say hypothetically আমি এখানে এগ্রি করছি যে মানুষের ফেলিয়ার হয় because they give up too soon before. Okay, so আমি এখানে আমার এই যুক্তিটা, আমি যে এটা বিশ্বাস করি, আমি কেন বিশ্বাস করি, so again মেইন বডির কাজ কি, আমি আমার থট প্রসেসে বা আমি কেন কিছু বিশ্বাস করি ভার্সেস কেন কিছু বিশ্বাস করি না সেটার যুক্তি দেওয়া। সো এখানে মেইন আইডিয়া, মেইন বডি প্যারাগ্রাফের কাজে এটা। সেখানে মেইন আইডিয়া আমি স্টার্ট করব উইথ ওকে, সো আমি কেন এটা বিশ্বাস করি, রাইট? সো ইট ক্যান বি ডিফিকাল্ট স্টিকিং টু সামথিং, লাইক আমার এই প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা ধরো দিলাম হচ্ছে যে কোনো কিছুতে কনসিস্টেন্টলি লেগে থাকা অনেক কঠিন, এবং এই কারণে অনেক, স্পেশালি যখন তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ না সাথে সাথে, ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখতে পাচ্ছ না, সো এই জন্য লেগে থাকাটা কঠিন এবং এই জন্য অনেকে হাল ছেড়ে যায় and they end up failing. So এটা আমার মেইন আইডিয়া। সো it's hard for people, it can be hard. Again এটা আইডিয়াল এসে না, this is not the ideal essay, আমি জাস্ট বোঝানোর খাতিরে বা এক্সাম্পলের খাতিরে আমি বলছি, but this is not the ideal essay, of course. It can be difficult for someone to be consistent with a task, especially if they're not seeing results actively. ঠিক আছে, সো এটা আমার মেইন আইডিয়া, আমি ফর দ্য এক্সাম্পল ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি দিলাম। রং চেঞ্জ করে দেই। এখন এটা সাপোর্টিং আইডিয়া কি? সাপোর্টিং আইডিয়া হচ্ছে अगेन সাপোর্টিং আইডিয়া, ইলাবোরেশন, এক্সপ্লেনেশন, হোয়াটএভার আমি সাপোর্টিং আইডিয়া বলছি, বাট ইউ বেসিক্যালি এটার কাজ হচ্ছে এই যে মেইন আইডিয়াটা আছে, এই মেইন আইডিয়াটাকে আরো সলিডিফাই করার জন্য, আমার যে আইডিয়াটা দেওয়া লাগবে। সো ইট কুড বি সামথিং লাইক, যেহেতু আমার মেইন আইডিয়া এখানে কনসিস্টেন্ট হওয়াটা মানুষের জন্য কঠিন, রাইট? স্পেশালি দে আর নট সিং রেজাল্টস। সো এটাকে আরো সাপোর্ট করার জন্য আমি হয়তো বলতে পারি we are currently living in an attention economy in which every major business is trying to take our attention. In this state of the world, it can be very difficult. It can be challenging. For one to stick to a task fully, because it is extreme, as it is very easy to be distracted. Okay, as it is very easy to be distracted. So I'm supporting idea.
মেইন আইডিয়া হচ্ছে একটা টাস্কের সাথে কনসিস্টেন্ট থাকা ক্যান বি ভেরি ডিফিকাল্ট। এই আইডিয়াটাকে সাপোর্ট করার জন্য আমি যে আইডিয়া দিলাম, আমরা কারেন্টলি অ্যাটেনশন ইকোনমিতে বসবাস করি। প্রতিটা বিজনেস আমাদের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছে, এবং এই জন্য কি বলে এটার জন্য আমাদের কনস্ট্যান্টলি আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, এন্ড আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের ভিকটিম হয়ে যাচ্ছি। সো এখন একটা এক্সাম্পল দিতে পারি, again to solidify what I'm saying, আমি একটা এক্সাম্পল দিতে পারবি। So example could be something like for example people may start a business, may start a business, but after a prolonged time, they might become demotivated. They might start, but after a prolonged time they might switch to another business because they believe their current enterprise won't get them easy profit. This is a sign of shiny key syndrome. So shiny key syndrome মানে হচ্ছে বেসিক্যালি আমি নতুন কিছু দেখতেছি, চকচক করতেছে, আমি ওর পিছে দৌড়াইতেছি। এখন আজকাল যেগুলো হয়, আমরা হয়তো অনেকে একটা বিজনেস স্টার্ট করি, কিছুদিন গেল, 1-2 মাস গেল, 1-2 মাস যাওয়ার পর আমি লাইক ধুর ভাই পারতেছি না, তখন একটা নতুন জিনিস চলে গেল। সমস্যাটা হইতেছে একটা বিজনেস for a business to grow, it needs to be worked on consistently. মিনিমাম 3 বছর 4 বছর লাগবে। এখন কেউ যদি 1 বছর বা কয়েক মাস করার পরে সে যদি নতুন বিজনেসে চলে যায়, যে ধুর ভাই ভালো লাগতেছে না বলে যদি চলে যায়, তখন কি হবে? অফকোর্স তখন তাদের বিজনেসটা ফুলি তার পটেনশিয়ালে ডেভেলপ হতে পারছে না, and they are going to suffer. The business will suffer basically. So this is আমাদের এক্সাম্পল গেল। So again মেইন বডি গেল, সাপোর্টিং অ্যাঙ্গেল এক্সাম্পল সেম জিনিস। মেইন বডি 1 এবং মেইন বডি 2 এর সেম স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। সো এটা গেল আমাদের মেইন বডি প্যারাগ্রাফ। এখন আমাদের ফাইনাল প্যারাগ্রাফ, which is the conclusion paragraph. So conclusion paragraph, as the name would suggest, এর কাজ হচ্ছে আমাদের পুরা এসেটাকে কনক্লুড করা। সো এখানে প্রথমে আমি কি বলে summarize the main ideas in M1 and M2. So main body 1 আর main body 2 এ আমি যেই মেইন কথাগুলো নিয়ে আলোচনা করলাম, সিম্পলি আমি সেগুলোকে সামারাইজ করবো, ছোটভাবে লিখবো আবার। and after that restate the thesis. So restate thesis statement. So again, and this is why I believe blah blah blah, this is why I believe that এরকম কিছু। সো এটা গেল আমাদের পুরা এসেটা লেখার যে স্ট্রাকচার। That's what we'll write the essay. So intro, main body 1, main body 2, conclusion, etc. So to recap, আজকে পুরা কি করালাম, আমাদের প্রথমে IELTS written task, প্রথমে to recap everything, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি এক্সপেক্ট করে the essay to be written in the IELTS written task 2 format. So আমরা আমাদের মার্কিং ক্রাইটেরিয়াটা এক্সপ্লোর করলাম, মার্কিং ক্রাইটেরিয়া আসার পরে কি ধরনের কোয়েশ্চেন আসে সেটা এক্সপ্লোর করলাম, তারপর আমরা স্ট্রাকচারটা করলাম, মানে কি প্যারাগ্রাফ থাকবে,
তার প্রতিটা প্যারাগ্রাফে কি কি লিখতে হবে আর একটু ইন ডেপথ আলোচনা করলাম। সো দ্যাট ওয়াজ আওয়ার বেসিকলি কম্পোজিশনের ইউ কুড সে মেজরিটি অফ দ্য থিংস কাভার্ড। আরো কিছু জিনিস আছে যেগুলো আমি আমার কোর্সে কভার করব। সো জাস্ট লেট মি গিভ ইউ আ লিটল বিট অফ আ প্রিভিউ আমি কোর্সে কি কভার করব। কোর্সে আমাদের নেক্সট ক্লাসে আমি যেটা কভার করবো সেটা হচ্ছে এক্সাম্পলস অফ আ ওয়েল রিটেন এসে, এক্সাম্পলস অফ আ পোরলি রিটেন এসে, ওই এসেটা কেন ওয়েল রিটেন ভার্সেস ওই এসেটা কেন পোরলি রিটেন ওগুলো আমি কভার করব। এগুলো কেন কভার করব? এগুলো কভার করব বিকজ ইফ ইউ নো হোয়াট মিস্টেকস ইউ অ্যাভয়েড ওয়াইল রাইটিং ইউর এসে, তখন your 50% of your job is already done. Like if you know what mistakes you avoid when you're writing your essay, tahale you won't make those mistakes and your essay will already be better than 60% of the people who are making those mistakes, by the way. So with examples and why the essay is ki bolo etake a well written essay, সব কিছু আমি কভার করব in our course. Now okay, now আমাদের কোর্সের ব্যাপারে তোমাদেরকে একটু ইনফরমেশন দেই। সো আমরা কারেন্টলি আমাদের আমরা আইকন অ্যাডমিশন এইড, আমরা ব্র্যাক, এনএসইউ, এইচএস ইউনিভার্সিটি, আইবি, এআইবি সবার ইউএপি আমরা অ্যাডমিশন কোর্স লঞ্চ করেছি। কারেন্টলি আমরা আমাদের ব্র্যাকের উপর ব্র্যাক এন্ড এনএসইউ রোড টু ব্র্যাক এন্ড এনএসইউ কোর্স চালু আছে। আমরা এই কোর্সে থাকছে তোমাদের জন্য লাইভ অনলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস অ্যাক্সেস, chapter wise and topic wise lecture sheet, model tests and question solving, special guidelines, online quiz for every chapter of every topic. আর এই যে অ্যাডমিশন বুকটা দেখছো, ডিপেন্ডস অন তুমি কোথায়, তোমার মেইন টার্গেট, ইজ ইট ব্র্যাক, ইজ ইট ইস্ট ওয়েস্ট অর ইজ ইট এনএসইউ। তোমরা এই অ্যাডমিশন বুকটা একদম ফ্রিতে পাচ্ছ। এখন তোমার ফার্দার কোনো ইনফরমেশনের জন্য এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো ওখানে মেসেজ করতে পারো বা কল করতে পারো টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য কোর্স, অর ইন জেনারেল তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান রিচ আউট অ্যাজ ওয়েল। আর এছাড়াও আমাদের আইকন অ্যাডমিশন এইড ফেসবুক পেজেও তোমরা যোগাযোগ করতে পারো ইফ ইউ ওয়ান্ট মোর ইনফরমেশন। নাও উইথ দ্যাট বিং সেড, আমি আবার একটু রিইটারেট করি, আমি নেক্সট ক্লাসে আমাদের ব্র্যাক অ্যান্ড এনএসইউ রোড টু ব্র্যাক অ্যান্ড এনএসইউ কোর্সে নেক্সট ক্লাসে আমি যেগুলো কভার করবো সেটা হচ্ছে এক্সাম্পলস অফ আ ওয়েল রিটেন এসে, examples of a poorly written essay, কেন এসেটা poorly written, কেন এসেটা well written, ওটাকে আমরা ইন ডেপথ আলোচনা করব। হোপফুলি along with আজকের ক্লাস ওটা কভার করে যদি দেখো অ্যাটেন্ড করো, দেন হোপফুলি তোমাদের এসে বা কম্পোজিশন পার্ট নিয়ে স্পেশালি ব্র্যাকের যে ব্র্যাক এনএসইউ যেটারই বলো কম্পোজিশন পার্ট নিয়ে যে কনফিউশনগুলো আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। এছাড়াও you can feel free to ask me questions in the comment section. I'll reply to them when I can. And with that being said, আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, unless কারো যদি কোনো question না থাকে। So let's go to the comments. Okay, so there doesn't seem to be much questions. কারো সবাই কোনো question নাই। Okay, so with that being said, the last class এখানে end করছি. Hopefully you all enjoyed and I'll see you in the next class.